ব্যাংকের বন্ধুরা আসসালামু আলাইকুম। ব্যাংকার্স লার্নিং ক্লাবের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা 98তম ডিপ্লোমা পরীক্ষায় ফরেন ট্রেডের অর্থাৎ ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জের যে কেস স্টাডি এসেছিল ইউসিপি 600 এর এগেইনস্টে তার সলিউশনটা করব। তো যারা আমার চ্যানেলের সাথে আগে থেকে ছিলেন তারা জানেন যে আমার এই পরীক্ষার আগে আমি অনেকগুলো কেস স্টাডি নিয়ে ভিডিও দিয়েছিলাম। তো আজকে এবারের যে পরীক্ষার যে কেস স্টাডি এটা সলিউশন দিচ্ছি আমি। এবারের যে ফরেন ট্রেডের যে ম্যাথের সলিউশন আমি ইমিডিয়েট আগের ভিডিওতে দিয়েছিলাম। এই ভিডিও আপনারা যারা দেখছেন কিন্তু ম্যাথ সলিউশন দেখেননি, আপনারা ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর শেষে আমি লিঙ্ক দিয়ে দিব। ডেসক্রিপশন বক্সে আমার ম্যাথের সলিউশনের লিঙ্ক থাকবে, আপনি যদি প্রয়োজন মনে করেন অবশ্যই দেখে নেবেন। চলুন আমরা কেস স্টাডিতে চলে যাই। ডিপ্লোমা পরীক্ষায় যে কেস স্টাডিগুলো আসে বেসিক্যালি যারা ফরেন ট্রেডে কাজ করেন না তাদের আসলে এই কেস স্টাডিগুলো বোঝা একটু কঠিন, একদম সত্যি কথা। আর যারা ফরেন ট্রেডে কাজ করেন কিংবা যাদের ইউসিপি নিয়ে ভালো ধারণা আছে, পড়াশোনা আছে, তারা কিন্তু এই কেস স্টাডিগুলো সহজে আনসার করতে পারবেন। এখন ইউসিপি 600 এমন একটা গাইডলাইন যেখান থেকে আপনি চাইলে শত শত কেস স্টাডি বের করতে পারবেন, কিন্তু আপনার ডিপ্লোমা পরীক্ষায় কিন্তু একেবারে যেগুলো সহজ কমন একদম মানে সাদা চোখে খুব সিম্পলি আপনি ডিসক্রিমিনেন্সি বের করা বা কি হওয়া উচিত, একটা কেস দিলে এটার এগেইনস্টে কি করা উচিত, এগুলো কিন্তু কমন এবং সহজগুলোই ওরা পরীক্ষায় দিয়ে থাকে। তা আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা হয়তো কিছুটা উপকৃত হয়েছেন। আমি আগামী পরীক্ষার আগে অবশ্যই কিছু নতুন নতুন কেস স্টাডি নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। আজকে চলুন 98তম ডিপ্লোমা পরীক্ষায় কি কেস স্টাডি এসছে। এবারের কেস স্টাডিগুলো কিন্তু আগের কেস স্টাডি, আগের 2 বছরের কেস স্টাডির চেয়ে মোর মানে এটা একেবারে স্পেসিফাইড। যেমন আগের 2টা কেস স্টাডি নিয়ে আমি যখন কথা বলেছিলাম যে আসলে আপনি কি এক্সপোর্টার না ইম্পোর্টার, এটা নিয়ে একটু স্বচ্ছ ধারণা ছিল না কেস স্টাডিগুলোতে। সেক্ষেত্রে আপনার এক্সপোর্টার হিসাবে ইম্পোর্টার হিসাবে দুই ধরনের রোল, দুই ধরনের আপনার সিচুয়েশন আপনার সামনে দাঁড়াতো, একটু মানে ডিফারেন্স টাইপের ভিন্ন ভিন্ন আনসার করতে হতো। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে কেস স্টাডিগুলোতে আপনার স্পেসিফিক করে দেওয়া আছে। এখানে কি বলা হচ্ছে, এজ এ হেড অফ ট্রেড ডিভিশন অর্থাৎ ট্রেড ডিভিশনের হেড হিসেবে আপনার এই ধরনের সিচুয়েশনগুলো তৈরি হলে আপনি ইউসিপিডিসি অর্থাৎ ইউসিপি 600 এর এগেইনস্টে আপনি কিভাবে প্রবলেমগুলো সলভ করবেন। এখানে আপনি কিন্তু আপনার কমন সেন্স দিয়ে বা অন্য কোনো সাদা চোখে যা দেখা যাচ্ছে এটা দিয়ে আপনি কিন্তু সলভ করলে হবে না। এখানে বলেই দেওয়া আছে ইউসিপি 600 অনুযায়ী ইউসিপি 600-এ এই ধরনের সিচুয়েশন এরাজ করলে কি করতে হবে স্পেসিফিক্যালি বলা আছে। সো আপনাকে ঠিক ওইভাবে আনসার করতে হবে। তো আপনি যেহেতু নন ফরেন ট্রেডের যদি কেউ হয়ে থাকেন আসলে ইউসিপি 600 মুখস্থ করার সুযোগ নেই, পারবেনও না, দরকারও নেই। আপনারা শুধু ক্লজগুলো বা আর্টিকেলগুলো মনে রাখার চেষ্টা করবেন যদি সম্ভব হয়, দেন আপনি এটা সলিউশন করবেন। তো প্রথম সলিউশনটা আমরা রিডিং না পড়ে সরাসরি সলিউশনে চলে যাই। প্রথম সিচুয়েশনটা কি ছিল, অ্যান এক্সপোর্ট ডকুমেন্ট ওয়াজ প্রেজেন্ট টু দ্য নমিনেটেড ব্যাংক ওয়ান ডে লেটার আফটার দ্য লাস্ট ডেট অফ প্রেজেন্টেশন stipulated in LC. Also noted that the nominated bank was closed on the last date for presentation due to riots. আচ্ছা, এই ধরনের আগের বছরের কেস স্টাডি কেমন ছিল যে আপনি যে দিন লাস্ট ডেটে ডকুমেন্ট প্রেজেন্ট করার কথা, হ্যাঁ ডকুমেন্ট প্রেজেন্ট করার কথা মানে যে এক্সপোর্ট করে সে যখন এক্সপোর্ট শেষ করে তখন সে ডকুমেন্টগুলো তার ব্যাংকে জমা দেয়। ওই ব্যাংক আবার অ্যাপ্লিকেন্টের অর্থাৎ যে এলসি ইস্যু করে সেই ব্যাংকে পাঠায়। এলসি ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট যখন দেখে সব ঠিক আছে সে পেমেন্ট করে দেয়। এখন ডকুমেন্ট কবে জমা দিবে তার একটা এলসিতে ক্লজ বলা থাকে যে লাস্ট ডেট অফ প্রেজেন্টেশন, অর্থাৎ এই দিনের মধ্যে বা এই দিনেই আপনাকে এটা প্রেজেন্ট করতে হবে। তা আগের যে সিচুয়েশনগুলো ছিল যে যেই দিন প্রেজেন্ট করার কথা ওই দিন ব্যাংক বন্ধ ছিল, এর পরের দিন প্রেজেন্ট করেছে, আপনি এখন কি করবেন? তো তখন উত্তর ছিল যে ইউসিবি বলা আছে যদি প্রেজেন্টিং ডেতে ব্যাংক বন্ধ থাকে তাহলে অটোমেটিক্যালি প্রেজেন্টিং ডেট লাস্ট ডেট অফ প্রেজেন্টেশন একদিন পরে এক্সটেন্ড করবে, অর্থাৎ পরের অফিস ডেতে, একদিন পর না, ঠিক পরের যেদিন অফিস খুলবে সেই দিন পর্যন্ত এটা অটোমেটিক্যালি এক্সটেন্ড করবে। কিন্তু এখানে কি বলা হচ্ছে দেখেন, যেদিন প্রেজেন্ট করার কথা ওই দিন আসলে ব্যাংক বন্ধ ছিল। লাস্ট ডেট অফ প্রেজেন্টেশন বিকজ অফ রায়ট, রায়ট মানে দাঙ্গার কারণে ব্যাংক বন্ধ ছিল। এখন আপনার এলসি ইস্যুইং ব্যাংকের কাছে বা এক্সপোর্টার তার ব্যাংকের কাছে যখন এটা দিল, জমা করলো, এটা আসলে ওই দিন রায়ট থাকার কারণে সঠিক সময়ে আপনি ডকুমেন্টটা ঠিক মতো সে প্রেজেন্ট করতে পারলো না। এখন সিচুয়েশন কি হবে, আর্টিকেল 36-এ ফোর্স মেজিওর একটা আর্টিকেল সেখানে বলা আছে, আপনি যখন আনসার দিবেন তখন সে একটু বললে হবে এস পার আর্টিকেল 36 ব্র্যাকেটে ফোর্স মেজিওর বলে এটার
এটার আলোকে আপনি আনসারটা দিতে পারবেন। এখানে কি বলা আছে দেখেন, এ ব্যাংক অ্যাজিউমস নো লাইবিলিটি অর রেসপন্সিবিলিটি ফর দ্য কনসিকুয়েন্স অ্যারাইজিং আউট অফ দ্য interruption of its business by acts of God, riots, civil commotion, তারপর insurrections or acts of terrorism, or by any strike or lockout or any other causes beyond its control. A bank will not, upon resumption of its business, honor or negotiate under a credit that expired during such interruption its business. অর্থাৎ এই ঘটনাগুলো আমি যে লাল দাগগুলো দিয়েছি, যেটার উপর আসলে ব্যাংকের কোনো কন্ট্রোল নাই, যে অ্যাক্ট অফ গডস মানে কোনো প্রাকৃতিক দুর্যোগ, দাঙ্গা, এরপর হচ্ছে মানুষের জনরোষ, তারপর হচ্ছে কোনো যুদ্ধ, তারপর কোনো সন্ত্রাসী কার্যক্রম বা কোনো স্ট্রাইক হওয়া বা লক আউট হওয়া, ধর্মঘট ডাকা, এসব কারণে এবং এনি আদার কজ বিয়ন্ড এর কন্ট্রোলের বাইরে কোনো কারণে যদি ব্যাংক বন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই আগে যেটা বলেছিলাম অটোমেটিক্যালি আপনার লাস্ট ডেটে প্রেজেন্টেশন মানে এক্সটেন্ড করবে, সেটা কিন্তু হবে না। তো এখানে যেটা হচ্ছে আপনাকে সেই ডকুমেন্টটা ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট হিসেবেই কিন্তু ট্রিট করতে হবে। এক্ষেত্রে আপনার কি হচ্ছে, এই ধরনের সিনারিও যদি আসে, ফোর্স মেজরের সিনারিও যদি আসে, তাহলে এখানে রিস্কটা এলোকেট করা হচ্ছে আসলে বেনিফিশিয়ারিকে, অর্থাৎ এখানে বেনিফিশিয়ারির দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ এই সে বেনিফিশিয়ারি যখন তার ব্যাংকে ডকুমেন্টটা জমা দেয়, ওই ব্যাংক আবার কিন্তু যদি কনফার্মিং এলসি হয়, কনফার্মিং ব্যাংকে জমা দেয়, কনফার্মিং ব্যাংকের কাছ থেকে এলসি ইস্যুইং ব্যাংকে আসে। তো এখানে যেহেতু কনফার্মেশন ইস্যু না, আমি এটা বাদ দিই। অর্থাৎ যে এক্সপোর্টার সে তার ব্যাংকে ডকুমেন্ট জমা দিল, এরপর সেই ডকুমেন্ট আপনার কাছে আসলো, আপনি দেখলেন ডকুমেন্ট এক্সপায়ার্ড, লেট প্রেজেন্টেশন, কারণ ওই দেশে দাঙ্গা চলছিল, আপনার আসলে এখন ওই এটা ডিসক্রিমিনেন্ট ডকুমেন্ট হিসেবে ট্রিট করতে হবে। তো এখানে ইউসিবিতে আসলে কোনো রেফারেন্স বলা নেই যে আপনার আসলে কি করা উচিত। এখন যারা এক্সপার্ট ফরেন ট্রেড নিয়ে কাজ করে, তাদের ওপিনিয়ন হচ্ছে এখানে আপনি এটা লিখতে পারেন এক্সট্রা। প্রথমে আপনি এটা লিখবেন যে ইউসিপি হ্যাজ নো রেফারেন্স, মানে এখানে এলসি ইস্যুইং ব্যাংক কি করবে, এলসি ইস্যুইং ব্যাংক কি করবে বা আপনি কি করবেন, এখানে ইউসিবিতে এই সম্পর্কে কিছু বলা নাই। তবে আপনি যদি এলসি ইস্যুইং ব্যাংক হন, আপনার যেটা উচিত সেটা হচ্ছে আপনি একেবারে মানবিক দৃষ্টিতে আপনার আসলে পেমেন্ট করে দেওয়া উচিত। শুধুমাত্র ওই ডকুমেন্ট, যে ডকুমেন্টে আর কোনো যদি ডিসক্রিমিনেন্সি না থাকে, অর্থাৎ শুধুমাত্র শেষ দিনে প্রেজেন্ট করতে পারে না দাঙ্গার কারণে, এই জন্য শুধু এই একটা কারণে আপনি ডিসক্রিমিনেন্সি কোড করবেন না। অন্য কোনো ডিসক্রিমিনেন্সি থাকলে সেক্ষেত্রে ডিসক্রিমিনেন্সি কোড করবেন। শুধু এটার কারণে যদি ডিসক্রিমিনেন্সি থাকে, মানবিক দৃষ্টিতে আপনার উচিত এজ এ এলসি ইস্যুইং ব্যাংক আপনার সেই ডকুমেন্টের এগেইনস্টে পেমেন্ট করে দেওয়া। কারণ হচ্ছে আপনি আসলে বাউন্ড যদি ডকুমেন্ট ঠিক থাকে পেমেন্ট করতে, কিন্তু একজন বেনিফিশিয়ারির যে দায়িত্ব ইউসিবি অনুযায়ী, সে দায়িত্ব হচ্ছে একটা পারফেক্ট ডকুমেন্ট জমা দেওয়া। সে কিন্তু জমা দেওয়ার কাজ করেছে, এখন দাঙ্গার কারণে সঠিক সময় দিতে পারেনি। মানবিক দৃষ্টিকোণে এক্সপার্ট ওপিনিয়ন হচ্ছে আপনার পেমেন্ট করে দেওয়া উচিত যদি না আর কোনো ডিসক্রিমিনেন্সি থাকে। তবে আপনার আনসার হবে দুইটা, এক নাম্বার হচ্ছে ইউসিবিতে এই ব্যাপারে কোনো রেফারেন্স নাই, আর দ্বিতীয় হচ্ছে মানবিক দৃষ্টিতে আপনি পেমেন্টটা করে দেবেন, এটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন। আচ্ছা, পরের সিচুয়েশন কি ছিল, দ্য এক্সপোর্টার অফ এলসি হ্যাজ রিকোয়েস্ট ইউ টু অ্যাড ইউর কনফার্মেশন টু দ্য ক্রেডিট। অর্থাৎ আপনার পার্টি হচ্ছে একজন এক্সপোর্টার, সে একটা এলসি পেলো, সে এখন এক্সপোর্ট করবে, এখন সে আপনার কাছে রিকোয়েস্ট করছে যে আপনাকে কনফার্ম করার জন্য, বলছে যে আপনি এলসিটা কনফার্ম করে দেন। এখন এই যে কনফার্মেশন কি আর কনফার্ম কে করে, কনফার্মিং ব্যাংক, সেই কনফার্মিং ব্যাংক আসলে কি সেটা একটু দেখি। ইসিপি 600 আর্টিকেল 2 তে বলা হচ্ছে কনফার্মেশন মিনস এ ডেফিনিট আন্ডারটেকিং অফ দ্য কনফার্মিং ইন এডিশন টু দ্য ইস্যুইং ব্যাংক টু অনার অর নেগোশিয়েট এ কমপ্লেইন্ট প্রেজেন্টেশন। অর্থাৎ কনফার্মিং ব্যাংকের কাজ হচ্ছে একটা আন্ডারটেকিং, যে আন্ডারটেকিং হচ্ছে এলসি ইস্যুইং ব্যাংক যখন এলসি ইস্যু করে, সে তো একটা আন্ডারটেকিং দেয় যে ডকুমেন্ট ঠিক থাকলে আমি পেমেন্ট করব। তারপরেও এডিশনাল একটা আন্ডারটেকিং থাকে, যদি বেনিফিশিয়ারি এলসি ইস্যুইং ব্যাংকে ঠিকমতো রিলে করতে না পারে, সেক্ষেত্রে সেটা আরেকটা ব্যাংকের আন্ডারটেকিং নিতে চায়, সেটাকেই হচ্ছে কনফার্মেশন বলে। তো এখানে কনফার্মেশন মানে হচ্ছে আরেকটা ব্যাংকের আন্ডারটেকিং ইন এডিশন এলসি ইস্যুইং ব্যাংক, যে এই কমপ্লেন্ট প্রেজেন্টেশন হলে সে এলসি ইস্যুইং ব্যাংকের পক্ষে কনফার্মেশন করে দেবে। আচ্ছা, এখন কনফার্মিং ব্যাংক কে, মানে কে কনফার্মেশন করতে পারে, এখানে কি বলা হচ্ছে দেখেন, কনফার্মিং ব্যাংক মিনস দ্য ব্যাংক দ্যাট অ্যাডস ইট কনফার্মেশন টু এ ক্রেডিট আপন দ্য ইস্যুইং ব্যাংকস অথরাইজেশন অর রিকোয়েস্ট। অর্থাৎ কনফার্মিং ব্যাংক এমন একটা ব্যাংক যে কনফার্মেশন করে, কখন করে, যখন এলসি ইস্যুইং ব্যাংক তাকে অথরাইজ করে কিংবা রিকোয়েস্ট করে। এখন এখানে কনফার্মেশন এই যে ডাবল, যেটা একটু আগে বললাম। আচ্ছা, এখন এই যে অথরাইজেশন এবং রিকোয়েস্ট কিভাবে করে, যখন এলসি ইস্যুইং ব্যাংক এলসি ইস্যু করে, তখন ফিল 49-এ দুইটা যে কোনো একটা ক্লজ থাকে, একটা হচ্ছে ফিল 49-এ কনফার্ম লেখা থাকে অথবা মেড লেখা থাকে। কনফার্ম যদি লেখা থাকে, তার মানে হচ্ছে এলসি ইস্যুইং ব্যাংক কনফার্মিং ব্যাংকের কাছে রিকোয়েস্ট করছে কনফার্মেশন করার জন্য।
আর মেড যদি থাকে তাহলে এটার মানে হচ্ছে সে কনফার্মিং ব্যাংকে অথরাইজ করে দিল কনফার্ম করার জন্য। এখন কনফার্মিং ব্যাংকের ইচ্ছে হলে করবে, না হলে করবে না। তো দুটার মানে হচ্ছে একটা হলো রিকোয়েস্ট করলো আর একটা হচ্ছে অথরাইজ করলো, সে চাইলে কনফার্মেশন করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে কনফার্মিং ব্যাংক তখনই কনফার্ম করতে পারবে যখন এলসি ইস্যুইং ব্যাংক তাকে অথরাইজ করবে বা রিকোয়েস্ট করবে। এক্ষেত্রে ফিল 49 এই দুটো যে কোনোটা ক্লজ থাকবে। কিন্তু এখানে বলা হচ্ছে রিকোয়েস্টটা কে করেছে, এক্সপোর্টার করেছে, অর্থাৎ পার্টি, ব্যাংক করে নাই, এলসি ইস্যুইং ব্যাংক করে নাই। সো আপনি এক্সপোর্টারের অর্থাৎ আপনার পার্টির যে রিকোয়েস্ট কনফার্ম করার সেটা আপনি ডিনাই করতে পারেন। আপনি বলতে পারেন যে এলসি ইস্যুইং ব্যাংক আমাকে রিকোয়েস্ট করেনি কিংবা অথরাইজ করেনি, তাহলে আমি তোমার রিকোয়েস্টে তোমার অনুরোধে আমি এলসি কনফার্ম করতে পারবো না। এখন যদি এমন হয় যে ফিল 49-এ কনফার্ম লেখা আছে অথবা মেড লেখা আছে, সেক্ষেত্রে কিন্তু যদি আপনি এলসি চেক করে দেখেন যে এখানে কনফার্ম বা মেড লেখা থাকে, আপনি এক্সপোর্টারের রিকোয়েস্টে কনফার্ম করতে পারেন। কিন্তু এলসিতে যদি এই কনফার্ম বা মেড এই দুটো শব্দ না থাকে আর এক্সপোর্টার যদি আপনাকে কনফার্ম করতে চায়, করতে বলে, আপনি কিন্তু তা ডিনে করতে পারেন, অর্থাৎ আপনি কনফার্মেশন নাও করতে পারেন। আর যদি মেড লেখা থাকে তখন আসলে এলসি ইস্যুইং ব্যাংক নিজ থেকে বেনিফিশিয়ারির সাথে যোগাযোগ করবে, অর্থাৎ এক্সপোর্টারের সাথে যোগাযোগ করবে যে আমাকে অথরাইজেশন দেওয়া আছে, তোমার যদি কনফার্মেশন লাগে আমাকে বলবে, আমার সাথে অ্যারেঞ্জ করে নেবে, আমি কনফার্মেশন করব। থার্ড নাম্বার সিনারিও হচ্ছে ইউ হ্যাভ রিসিভড এ ডকুমেন্টারি এলসি ফ্রম এ ফরেন ব্যাংক টু অ্যাডভাইস ইট টু অন ইউর কাস্টমার বাট ইউ আর নট ইন এ পজিশন টু ভেরিফাই দ্য অথেন্টিসিটি অফ দ্য লেটার অফ ক্রেডিট। আপনি একটা এলসি পেলেন, আপনি এলসি রিসিভ করলেন, অর্থাৎ আপনি এই মুহূর্তে একটা অ্যাডভাইজিং ব্যাংক, এলসি ইস্যুইং ব্যাংক আপনাকে এলসিটা পাঠাচ্ছে, মনে হচ্ছে সে আপনাকে অ্যাডভাইস করার জন্য রিকোয়েস্ট করছে, কিন্তু আপনি আসলে এটার ভেরিফাই করতে পারছেন না এটার আসলে অথেন্টিসিটি আছে কিনা। এক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে আমি দেখি অ্যাডভাইজিং ব্যাংক আসলে কি। অ্যাডভাইজিং ব্যাংক মিনস দ্য ব্যাংক দ্য অ্যাডভাইস দ্য ক্রেডিট at the request of the issuing bank. Advising is a function that gives a LC to beneficiary. Request from LC issuing bank mandatory to perform as advising bank. অর্থাৎ LC issuing bank আপনাকে একটা রিকোয়েস্ট করলো, আপনি যাতে এলসিটা বেনিফিশিয়ারির কাছে পৌঁছে দেন। আপনার পরীক্ষার প্রশ্নে কিন্তু এই আর্টিকেলগুলো লেখার দরকার নেই, আপনি মুখস্থ রাখতে বলে লিখবেন, বাট দরকার নাই। আপনি শুধু লিখবেন অ্যাজ পার আর্টিকেল 2 অ্যাডভাইজিং ব্যাংক হচ্ছে এটা, অ্যাজ পার আর্টিকেল 9 এবং 2-তে আমরা আসলে কি করতে পারি সিনিয়রিটি মানে আপনি বর্ণনা করবেন। আচ্ছা, তাহলে অ্যাডভাইজিং ব্যাংক কি আমি বুঝলাম। এখন অ্যাডভাইজিং ব্যাংক হিসাবে আপনি এখানে কি করবেন, কি করতে চান বা কি করা উচিত, এটা বলা আছে আর্টিকেল 9-এ। অ্যাডভাইজিং ব্যাংকের যে রেসপন্সিবিলিটি, সেখানে এই রেসপন্সিবিলিটি অনেক বড়। আমি আপনারা যারা যদি এটা পুরো পড়তে চান পজ করে পড়ে নিন। আমি মূল কথা বলি, সেটা হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক যখন একটা এলসি পায় বা এলসির অ্যামেন্ডমেন্ট পায়, সে তখন এটার নিজেই স্যাটিসফাইড হতে হয়। এর অ্যাপারেন্ট অথেন্টিসিটি, অর্থাৎ যে এলসিটা সে হাতে পেলো, যে এলসির অ্যামেন্ডমেন্টটা হাতে পেলো, সে এটার অথেন্টিসিটি আছে কিনা সেটা নিয়ে সে যদি স্যাটিসফাইড থাকে, দেন সে এটা একুরেটলি যে এলসিতে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ঠিক সেভাবেই সে একদম চেঞ্জ না করে, উইদাউট এনি চেঞ্জ, সে বেনিফিশিয়ারিকে এলসিটা অ্যাডভাইস করে দেয়। এরপর কি বলা হচ্ছে, ইফ এ ব্যাংক রিকোয়েস্ট টু অ্যাডভাইস এর ক্রেডিট অ্যামেন্ডমেন্ট বাট ইলেক্ট নট টু ডু সো ইট মাস্ট টু ইনফর্ম উইদাউট ডিলে বাই ফর্ম। আচ্ছা, এখন সে যদি এটা অ্যাডভাইস করতে না চায়, তার যদি ইচ্ছে না হয়, ওয়েদার সে অথেন্টিসিটি যাচাই করতে পারে নাই, অথবা তার ক্লজ এন্ড কন্ডিশনে, টার্মস এন্ড কন্ডিশনে কিছু শর্ত আছে যেগুলো সে মানতে রাজি না, এই ধরনের কোনো সিচুয়েশন যদি থাকে, অর্থাৎ সে যদি এটা অ্যাডভাইস করতে না চায়, তাহলে কিন্তু এটা মাস্ট, অবশ্যই সে উইদাউট ডিলে, কোনো দেরি না করে অবশ্যই সে এলসি ইস্যুইং ব্যাংকের কাছে এটা সে জানাবে, ফ্রম হুইচ দ্য হ্যাজ বিন রিসিভ, অর্থাৎ যার কাছে সে এলসিটা পেয়েছে তাকে অবশ্যই সে খুব অতি দ্রুত সময় সে জানিয়ে দিবে। যে কি কথা বলা আছে, ইফ এ ব্যাংক রিকোয়েস্ট টু অ্যাডভাইস এ ক্রেডিট অ্যামেন্ডমেন্ট বাট ক্যানট স্যাটিসফাই ইটসেলফ দ্য অ্যাপারেন্ট অথেন্টিসিটি অফ দ্য ক্রেডিট অ্যামেন্ডমেন্ট ইনস্ট্যান্ট উইদাউট ডিলে উইদাউট ফর্ম। আচ্ছা, এবং রিসিভড ইফ দ্য অ্যাডভাইজিং ব্যাংক সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক elect to nonetheless advise the credit or amendment, it must inform the beneficiary second। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে। প্রথমে হলো, যদি আপনি স্যাটিসফাইড না হন, অথেন্টিসিটি যাচাই করতে না পারেন বা অন্য কোনো ঝামেলা থাকে, আপনি অ্যাডভাইস করবেন না। আপনি দ্রুত সময়ে অবশ্যই এলসি ইস্যুইং ব্যাংকে জানাবেন, এবং এএলসিতে যদি বেনিফিশিয়ারির সাথে আপনার যোগাযোগ করার সুযোগ থাকে, আপনি বেনিফিশিয়ারিকেও কিন্তু জানিয়ে দিতে হবে, এবং এএলসিতে যদি সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক থাকে, তাকেও কিন্তু জানিয়ে দিতে হবে যে আপনি এলসিটা অ্যাডভাইস করতে চাচ্ছেন না। অর্থাৎ দ্য অ্যাডভাইজিং ব্যাংক মে অ্যাডভাইস দ্য এলসি ইভেন নট স্যাটিসফাইড আপন অথেন্টিসিটি প্রায়র টু ইনফর্ম বেনিফিশিয়ারি বাই রিটেন। আচ্ছা, এখন দেখেন সে আরেকটা কাজ করতে পারে। সে যদি অথেন্টিসিটি যাচাই না করে, মানে করতে না পারে এবং স্যাটিসফাইড না থাকে, সে কিন্তু তারপরেও অ্যাডভাইস করতে পারবে।
সে বেনিফিশিয়ারিকে একটা রিটার্ন নিয়ে দিতে পারে যে আমি এই এলসিতে আসলে স্যাটিসফাইড না, এলসির অথেন্টিসিটিতে স্যাটিসফাইড না, তারপরে তুমি যদি চাও আমি তোমাকে অ্যাডভাইস করে দিতে পারবো, দিলাম, কিন্তু সে এটা রিটার্ন লিখে দেবে যাতে পরবর্তীতে কোনো ঝামেলা হলে এটার তার কোনো রেসপন্সিবিলিটি লায়াবিলিটি না থাকে। তাহলে এটার আনসার কি হবে? আসলে আনসার হবে আপনি যদি অ্যাডভাইস করতে না চান, অথেন্টিসিটি যাচাই করতে না পারেন, আপনি কি কি কাজ করবেন? প্রথম হচ্ছে অতি দ্রুত সময়ে যার কাছ থেকে আপনি এলসি পেয়েছেন তাকে অবশ্যই অতি দ্রুত সময়ে তাকে জানিয়ে দিবেন। যদি এলসিতে সেকেন্ড অ্যাডভাইজিং ব্যাংক থাকে তাকেও জানিয়ে দিবেন। যদি বেনিফিশিয়ারি অবশ্যই আছে, বেনিফিশিয়ারিকেও জানিয়ে দিবেন। এখন আপনি যদি এখানে কি বলা হচ্ছে, ইউ আর নট পজিশন, আপনি নট এ পজিশন, অর্থাৎ আপনি এমন অবস্থায় নেই যেখানে অথেন্টিসিটি যাচাই করতে পারছেন না। এখানে কিন্তু বলেনি যে আপনি এটা অ্যাডভাইস করবেন না, তখন কি করবেন? এখানে বলা হচ্ছে ইন নট পজিশন, আপনি ওই এমন অবস্থায় নাই যেখানে আপনি অথেন্টিসিটি যাচাই করতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে আপনার দুইটা কাজ, একটা হচ্ছে আপনি অ্যাডভাইস না করার সিদ্ধান্ত নিলেন, অ্যাডভাইস না করার সিদ্ধান্ত নিলে কি কি করতে হবে আমি এর আগে বললাম। আর দ্বিতীয় হচ্ছে আপনি দ্বিতীয় কাজ যেটা করতে পারেন, আপনি অ্যাডভাইস করে দিতে পারেন, বাট আপনি বেনিফিশিয়ারিকে রিটার্ন জানিয়ে দিতে পারেন যে না, আমি এটি অথেন্টিসিটি যাচাই করতে পারি নাই, আমি এটা নট এ স্যাটিসফাইড, কিন্তু তোমাকে আমি, তুমি যদি চাও অ্যাডভাইস করে দিব। এই হচ্ছে এটার আনসার। 4 নাম্বারটা কি বলছে দেখেন, ওয়ান অফ ইউর কাস্টমার্স এক্সপোর্টার, অর্থাৎ আপনার কাস্টমার হচ্ছে একজন এক্সপোর্টার, fail to make shipment in due time stipulated in the export LC since received from foreign buyer but submitted the document to your bank after the expiry date for purchase of document। এখানে দুইটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমি আগে একটু বলে নিই। শিপমেন্ট মানে কি আপনারা সবাই জানেন, অনেকেই জানেন। শিপমেন্ট মানে হচ্ছে আপনি যখন একজন এক্সপোর্টার এলসি পাবেন, ওই এলসি রেজিস্ট্রে আপনি পণ্যটা এলসি অনুযায়ী যখন যে পরিবহনে তুলে দেওয়ার কথা, যদি এলসিতে বলা থাকে রোডে আসবে তাহলে ট্রাকে তুলে দেবেন, যদি বলা থাকে বিমানে আসবে তাহলে বিমানে তুলে দেবেন, যদি বলা থাকে সিতে আসবে তাহলে জাহাজে তুলে দেবেন। এই যে জাহাজে তুলে দিলেন, বিমানে তুলে দিলেন, এই ঘটনাটাই হচ্ছে আসলে শিপমেন্ট। আপনি কবে শিপমেন্ট করবেন এলসিতে কিন্তু বলা থাকে যে ঠিক এত তারিখের মধ্যে, এত দিনের মধ্যে আপনাকে শিপমেন্ট করতে হবে। এখন আপনি যদি ওই সময়ের মধ্যে শিপমেন্ট করতে না পারেন তাহলে কিন্তু ডকুমেন্টটা ডিসক্রিমেন্ট ডকুমেন্ট, অর্থাৎ আপনি সঠিক শর্ত, সমস্ত এলসি শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এক্ষেত্রে ডকুমেন্টটা কি হয়? ডিসক্রিমেন্ট হয়। আবার আরেকটা জিনিস হচ্ছে আপনার ডকুমেন্টটা আপনাকে রেডি করে এলসি ইস্যুইং ব্যাংকের কাছে পাঠানোর জন্য আপনার যে ব্যাংক, অর্থাৎ এক্সপোর্টারের যে ব্যাংক, সেই ব্যাংকে কিন্তু জমা দিতে হয়। ওই ব্যাংক ওই ডকুমেন্ট চেক করে সেই এলসি ইস্যুইং ব্যাংকের কাছে ডকুমেন্ট পাঠায়। এখন এই যে জমা দিবেন, এই জমা দেওয়ারও কিন্তু একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া থাকে এলসিতে, যে আপনি ঠিক কত তারিখের মধ্যে, কত দিনের মধ্যে ডকুমেন্ট প্রেজেন্ট করবেন, এবং এলসিটা কবে এক্সপায়ার্ড হবে সেইটাও কিন্তু এলসির একটা ক্লজে বলা থাকে। আপনি যদি এলসি এক্সপায়ার্ড হওয়ার পর ডকুমেন্ট জমা দেন, কিংবা ডকুমেন্ট জমা দেওয়ার যে শেষ দিন তারপরে ডকুমেন্ট জমা দেন, তাহলেও কিন্তু এটা ডিসক্রিমেন্ট ডকুমেন্ট। এখানে কি বলা হচ্ছে দেখেন, যে আপনি শিপমেন্টটা ঠিকমতো সময় মতো করতে পারেন নাই, আবার এক্সপায়ারি ডেটের পরে ডকুমেন্ট জমা করেছেন। সো এই ডকুমেন্টটা আসলে একটা কি ডিসক্রিমেন্ট ডকুমেন্ট। এখন এই ডিসক্রিমেন্ট ডকুমেন্টের এগেইনস্টে আপনার এক্সপোর্টার, অর্থাৎ আপনার কাস্টমার, সে পারচেস চায়। পারচেসটা কি, আমি একটু সময় নেব এই স্লাইডটাতে, আপনারা এই স্লাইডটা টেনে দেখবেন না, কারণ যে ঘটনাগুলো বর্ণনা করব ঠিক এই ধরনের ঘটনা, সিমিলারিটি ঘটনা ক্রিয়েট করে কিন্তু আপনার কেস স্টাডি দিতে পারে। সো একটু সময় নিয়ে এই লাস্টের স্লাইডটা দেখবেন অবশ্যই। প্রশ্নে যেটা বলা হচ্ছে যে আপনার কাস্টমার পারচেসের জন্য ডকুমেন্টটি আপনার কাছে দিয়েছে। তো একটা এক্সপোর্টারের ব্যাংকের যখন হাতে ডকুমেন্ট আসে, তার প্রধান কাজ হচ্ছে ডকুমেন্ট চেক করা, ডকুমেন্ট ঠিক থাকলে ডকুমেন্টটা সময় মতো এলসি ইস্যুইং ব্যাংকের কাছে পাঠিয়ে দেওয়া। আর যদি এই ডকুমেন্টের এগেইনস্টে আপনার এক্সপোর্টার বা আপনার কাস্টমার কোনো ফাইন্যান্স চায়, পারচেস মানে হচ্ছে আসলে সে ফাইন্যান্স চাচ্ছে, তার কিছু আসলে পেমেন্ট দরকার, এইটাই হচ্ছে আসলে পারচেস। তো পারচেস এবং ডিসকাউন্টিং নিয়ে আমাদের দেশে অনেক ভুল ধারণা আছে, অনেক কন্ট্রাডিক্টরি মতামত আছে। তা আমি আপনাকে একটু সহজে পারচেসটা এই সুযোগে একটু ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে পারচেস মানে কি, আপনি কারো কাছ থেকে কিছু কেনা মানেই হচ্ছে পারচেস। এখন এই যে এক্সপোর্টের ক্ষেত্রে কি ঘটে, আপনার যদি ডকুমেন্টের ডিসক্রিমেন্ট না থাকে তখন কি হতো, যে এলসি ইস্যুইং ব্যাংক ডকুমেন্টটা চেক করে আপনাকে পেমেন্ট করে দিত, অর্থাৎ এক্সপোর্টারের ব্যাংকের কাছে পেমেন্ট পাঠিয়ে দিত, এক্সপোর্টারের ব্যাংক সেই পেমেন্টটা এক্সপোর্টারকে দিয়ে দিত, রিয়েলাইজ করে দেওয়া।
এখন এই যে এক্সপোর্টার আপনার ব্যাংকে ডকুমেন্টটা জমা দিল, আপনি আবার এলসি ইস্যুইং ব্যাংকের কাছে পাঠাবেন, সে আবার পেমেন্ট করবে, মাঝখানে কিন্তু 20 দিন 21 দিন 25 দিন সময় লেগে যেতে পারে, বা 10 দিন 12 দিন সময় লাগবে। তো এক্সপোর্টারের ইনস্ট্যান্ট টাকার দরকার হতে পারে। সে তখন কি বলে আপনাকে, দুইটা কাজ করতে বলে, যে আমাকে ডিসকাউন্টিং করে দাও, অর্থাৎ ফাইন্যান্স বলতে আমি বুঝাচ্ছি তার মানে টাকার দরকার হতে পারে। তো ডিসকাউন্টিং করতে বলতে পারে, অথবা পারচেস করতে বলতে পারে। তো পারচেসটা থিওরিটিক্যালি আমাদের দেশে প্র্যাকটিস একটু ডিফারেন্স, বাট প্র্যাকটিস মানে পারচেসটা আমাদের যে থিওরিটিক্যালি আসলে কি, যে আপনাকে ধরেন আপনার এক্সপোর্টার একটা $1,00,000 ডকুমেন্ট দিল, আপনি সেটা পারচেস করলেন। আজকে এই মুহূর্তে আপনি যখন পারচেস করবেন, এখানে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে আপনাকে আপনার ট্রেজারি বা আপনাকে গেস করতে হবে যে আগামী 10 দিন পরে আমি যখন পেমেন্টটা পাবো, তখন ডলারের রেট হয়ে যাবে 110, এই মুহূর্তে আছে 100। অর্থাৎ আপনি জানেন যে ডলার রেট হয়তো কিছুদিন পরে বাড়তে পারে। তা আপনি এই মুহূর্তে তাকে কারেন্ট যে ডলার আছে সেই ডলারের রেট কোট করে তাকে, সে $1,00,000 এগেস্টে সে ধরেন এটা 100 টাকা পার ডলার আপনি রেটে তাকে পেমেন্ট করে দিলেন। এরপর এই ডকুমেন্টের মালিক কিন্তু আর সে থাকবে না, বা ডকুমেন্টের লায়াবিলিটি রেসপন্সিবিলিটি সে থাকবে না। এই ডকুমেন্ট আপনি পাঠাবেন এলসি ইস্যুইং ব্যাংকের কাছে, এলসি ইস্যুইং ব্যাংক এরপর পেমেন্ট পাঠাবে। এই পেমেন্ট পাঠাতে যদি কোনো কারণে ডিলে হয়, এলসি ইস্যুইং ব্যাংক এর মধ্যে যদি ব্যাংক যদি বসে যায়, ব্যাংক পেমেন্ট করতে না পারে, বা সে নতুন কোনো ডিসক্রিপেন্সি ধরে ডকুমেন্ট আটকে দিল, পেমেন্ট দিল না, এখানে কিন্তু আর আপনার আপনার যে কাস্টমার তার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, কারণ আপনি এটা তার কাছ থেকে কিনে নিয়ে নিয়েছেন। আপনার উদ্দেশ্য যে পরবর্তীতে যে এক্সচেঞ্জ গেইন হবে সেটা নিয়ে আপনার প্রফিট। এটা একটা। আরেকটা হতে পারে, কারেন্ট মার্কেটে এখন $100 করে আছে রেট, আপনি তাকে বললেন যে ভাই আমি পারচেস করতে পারি এক শর্তে, যে আমি তোমাকে 95 টাকা করে পার ডলার দিব, আর যখন পেমেন্ট আসবে তখন যা এটা বেশি আসবে সেটা আমার। এইভাবেও কিন্তু আপনি মানে বর্তমান কারেন্ট বাজারে যে প্র্যাকটিস সেটা থেকে একটু কমেও কিন্তু তাকে আপনি পেমেন্ট করে তার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে নিতে পারেন। এক্ষেত্রেও কিন্তু ডকুমেন্ট কোনো কারণে যদি পেমেন্ট ফেল করে, অর্থাৎ ওই ব্যাংক পেমেন্ট না দেয়, তাহলে কিন্তু আপনার কাস্টমারের কোনো রেসপন্সিবিলিটি লায়াবিলিটি নেই। অর্থাৎ এক্ষেত্রে পারচেজ ঘটনাটা যখন ঘটে, তখন কিন্তু আপনি ডকুমেন্টটা একদম কিনে নিলেন তার কাছ থেকে, এবং তাকে তার যতটুকু দরকার তার সাথে আপনার আপনার মানে এটাকে কি বলে, দুইজনের মধ্যে দামাদামি করে যে রেটটা ফিক্সড করবেন সেই রেটে আপনি তার কাছ থেকে কিনে নিলেন। এরপরে ডকুমেন্টের পেমেন্ট না আসলে কিন্তু তার কোনো রিস্ক নেই। এটা হচ্ছে পারচেস। কিন্তু আমাদের দেশে প্র্যাকটিসটা একটু ভিন্ন, সেটা নিয়ে আমি আর কথা না বলি। আর আরেকটা হলো ডিসকাউন্টিং করি আমরা। ডিসকাউন্টিং কিরকম, যে আপনি $1,00,000 ডকুমেন্টের এগেস্টে আপনি একটা লোন দিলেন তাকে $80,000 বা 90,000 ধরে। এরপর যখন পেমেন্ট আসলো, আপনার যে লোনটা ক্রিয়েট করলেন সেই লোনটা ইন্টারেস্ট সহ আপনি অ্যাডজাস্ট করে আপনার ইন্টারেস্ট এবং আপনার প্রিন্সিপাল নিয়ে নিলেন, এরপর বাকি টাকা পার্টিকে দিয়ে দিবেন। এখন রিস্কটা কোথায়? আপনি যখন পারচেস করলেন, আসলে আপনার কিন্তু ব্যাংক এই রিস্ক ইন পজিশন, মানে তার ব্যাংকের রিস্ক এখানে, যে ডকুমেন্ট কোনো কারণে ডিসক্রিমেন্ট থাকলে বা পেমেন্ট না আসলে কিন্তু ব্যাংক রিস্কে থাকে। এক্ষেত্রে আপনি আসলে কি করবেন? এখানেই চলে আসতেছে রিকোর্স এবং উইদাউট রিকোর্সের বিষয়। এখন যদি এমন হয় যে আমাদের দেশে যে প্র্যাকটিস সেটা হলো, আমরা এক্সপোর্টারের সাথে একটা কম্পোজিট লিমিট ফিক্সড করি, অর্থাৎ তোমাকে আমি যত রকম ফেসিলিটি দিব সবগুলো হিসেব করে সে আমাকে সে ধরেন 100 কোটি টাকার সম্পদ আমাকে আমার কাছে মানে কোলাটারাল হিসেবে রাখলো, বা মর্টগেজ রাখলো, বা আমার কাছে সে জমা রাখলো, তার বিনিময়ে আমি 100 কোটির এগেস্টে আমি সে 90 কোটি তাকে সবসময় আমি ফেসিলিটি দিব। তো আপনার যদি ওইরকম কম্পোজিট লিমিট থাকে, আপনি কিন্তু এই ডিসক্রিমেন্ট ডকুমেন্টও আপনি কিন্তু পারচেস করতে পারবেন। কারণ হলো, যদি কোনো কারণে পেমেন্ট না আসে বা ডিলে হয়, আপনি কিন্তু তার সাথে একটা চুক্তি আছে, সে তার কোলাটারাল দিয়ে সেটা অ্যাডজাস্ট করে দিতে পারবে। আর যদি তার সাথে এইটাকে বলা হচ্ছে উইথ রিকোর্স। আর যদি তার সাথে ওই ধরনের কোনো রিকোর্সের বা কোনো চুক্তি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার উইদাউট রিকোর্সে পারচেস করতে হবে। কোনো কারণে আপনি যদি তার কাছ থেকে পেমেন্ট না পান, এটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটি। এখন আপনি কি করবেন আসলে? এখন আসেন রিয়েল সিনারিওতে। এই ধরনের একটা ঘটনা যখন ঘটলো, আপনার হাতে একটা ডকুমেন্ট আসলো, ডিসক্রিমেন্ট ডকুমেন্ট, সেটা আপনাকে পারচেস করতে বলতেছে, আপনি তখন কি করবেন? এখানে কয়েকটা কাজ করা যায়। একটা হচ্ছে, এক নাম্বার যেটা ইউসিপিতে বলা আছে, যে আপনার কাছে ডকুমেন্ট যদি মানে আপনি ডিসক্রিমেন্ট ডকুমেন্ট দেখেন, আপনি এই দুইটা ডিসক্রিমেন্সি ধরে, সে ঠিক সময় শিপমেন্ট করলো না এবং সাবমিট করলো এক্সপায়ারি ডেটের পরে, আপনি এলসি ইস্যুইং ব্যাংকের কাছে একটা মেসেজ দিতে পারেন যে আমার কাছে একটা ডকুমেন্ট আছে, এখানে দুইটা ডিফল্ট ডিসক্রিমেন্সি আছে, তুমি বললে আমি তোমার কাছে ডকুমেন্ট পাঠাবো। এখন ওই ব্যাংক যদি
আপনাকে রিপ্লাই দেয় যে ঠিক আছে ডকুমেন্ট পাঠাও এবং সে ডিসক্রিপেন্সি অ্যাকসেপ্ট করে নিল, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাংক এই দুইটা ডিসক্রিপেন্সির এগেইনস্টে ডিসক্রিপেন্সি কোড করে আপনার পেমেন্ট ডিলে করতে পারবে না। অর্থাৎ আপনি সঠিক সময় পেমেন্টটা পেয়ে যাবেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তো এক্ষেত্রে আপনি কিন্তু একটা পার্টির কাছ থেকে একটা কন্ডিশনাল একটা চিঠি নিয়ে আপনি তাকে কিন্তু পারচেস করে দিতে পারেন। অথবা আপনি পারচেস করবেন না, আপনার পার্টিকে জানিয়ে দিতে পারেন যে আমি পারচেস করব না, কারণ তোমার এটা ডকুমেন্ট ডিসক্রিপেন্ট ডকুমেন্ট। তাহলে কি দাঁড়ালো? এক নাম্বার হলো আপনি পারচেস করলেন না কারণ এটা ডিসক্রিপেন্ট ডকুমেন্ট। দুই, আপনি পারচেস করবেন একটু সময় নিয়ে, পার্টিকে জানাবেন আমি আগে ওই ব্যাংকে মেসেজ দিই, ওই ব্যাংক যদি আমাকে বলে এটা পাঠাও ডকুমেন্ট পাঠাও, সেই যদি বলে ডকুমেন্ট পাঠাও তার মানে হচ্ছে এই ডিসক্রিপেন্সিগুলো সে আর কোড করবে না, অর্থাৎ ডকুমেন্ট ভ্যালিড। সেক্ষেত্রে আমি ওই ব্যাংকের মেসেজ রিপ্লাই আসা পর্যন্ত অপেক্ষা করি, দেন তোমাকে পারচেস করে দিব। এই দুইটা। আর থার্ড নাম্বারটা হচ্ছে তার সাথে যদি আপনার উইথ রিকোর্স, যেটা বললাম, আপনার যদি তার সাথে ওই ধরনের ফেসিলিটি আপনার লিমিট মেনটেন করা হয় তাহলে কিন্তু আপনি পারচেস করতে পারেন, সাবজেক্ট টু সে যদি কোনো কারণে না আসে পেমেন্টটা, আপনাকে সে নির্দিষ্ট সময়ের মধ্যে সে অ্যাডজাস্ট করে দেবে। সে এটা আপনার ব্যাংকে যদি তার একটা 1 কোটি টাকার একটা এফডিআর থাকে, আপনি ওই এফডিআরটাকে লিয়েন করে আপনি পারচেস ইচ্ছে করলে কিন্তু করে দিতে পারেন। এবং আপনার শর্ত থাকবে যে যদি সঠিক সময়ে ঠিক সময়ে পেমেন্টটা না আসে, সেই ডলার লিকুইড করে এফডিআর লিকুইড করে আপনাকে পেমেন্ট করে দিবে। সো এটাই হচ্ছে আনসার, আপনি তিনটার যে কোনো একটা কাজ করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।